তো আজকে আমরা জিওমরফোলজির প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায় ওয়েদারিং আবহবিকার এই অধ্যায়টা শুরু করব। তো আবহবিকার বা ওয়েদারিং এই শব্দটা একটা ইংরেজি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যেটা হচ্ছে ওয়েদার, যার অর্থ হচ্ছে বাতাস, বৃষ্টি, ঝড় এরকম। তো সেখান থেকে বিবর্তিত হয়ে ওয়েদার, এবং তারপরে সেখান থেকে ওয়েদারিং এভাবে শব্দটা এসেছে। এবং ওয়েদারিং শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? এটা করেছিলেন জি.কে. গিলবার্ট এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। তো আবহাওয়ার উপাদান দ্বারা শিলার যে বিকৃতি সাধন, সেটাকেই আমরা এক কথায় ওয়েদারিং বলি। তো বৃষ্টিপাত, তাপমাত্রা, তুষারপাত, বায়ুপ্রবাহ এর প্রভাবে যে রাসায়নিক এবং ভৌত জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে, রাসায়নিকটাও এর মধ্যে আসছে অবশ্যই, ভৌত প্রক্রিয়া এবং জৈবিক প্রক্রিয়া, তার মাধ্যমে শিলার যে গঠনগত পরিবর্তন হচ্ছে তাকে আমরা আবহবিকার বলছি। তো বিভিন্ন নিয়ন্ত্রক রয়েছে, বাতাস, বৃষ্টিপাত, তুষারপাত এগুলো, এবং অনেক প্রসেস রয়েছে। তো এখানে আমাদের একটু জেনে রাখতে হবে কন্ট্রোলিং ফ্যাক্টর কোনগুলো। কন্ট্রোলিং ফ্যাক্টর, তো এখানে জেনি 1941 নাগাদ উনি কিছু নিয়ন্ত্রকের কথা বলেছেন, যে এই নিয়ন্ত্রকগুলো আবহবিকার কেমন হবে সেটা নির্ণয় করে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে জলবায়ু। অবশ্যই ক্লাইমেটের কথা আসবে, কারণ আবহবিকারে এটাই মূল বিষয়। উষ্ণতার পরিমাণ, বাষ্পীভবনের হার, কার্যকরী বৃষ্টিপাতের পরিমাণ, এইগুলোর উপর আবহবিকারটা নির্ভর করে। তো উইনাট বিজ্ঞানী উনি সম্ভাব্য বৃষ্টিপাত এবং বাষ্পীভবনের অনুপাত, তার একটা ফর্মুলা উনি দিয়েছিলেন। বাষ্পীভবনের অনুপাত এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বৃষ্টিপাত, বাষ্পীভবন কতটা কি হবে সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। তো 12 EJ ডিভাইডেড বাই PA। তো EJ মানে হচ্ছে জানুয়ারি মাসের বাষ্পীভবন এটা, এবং PA মানে হচ্ছে বার্ষিক অধঃক্ষেপণের পরিমাণ। তো নির্দিষ্ট আবহবিকার স্থানভিত্তিক কেমন হবে সেটা উনি এখান থেকে নির্ণয় করেছিলেন। আমরা এখানে একটু জেনে রাখব। এই ফর্মুলাটা ব্যবহার করেছিলেন এবং সেখান থেকে বললেন যে এনের মান যদি 3-এর থেকে কম হয় তাহলে বুঝতে হবে ক্ষারকীয় আগ্নেয় শিলা থেকে কর্দম তৈরি হয়েছে। যদি 3 থেকে 4-এর মধ্যে হয় তাহলে বুঝতে হবে আম্লিক আগ্নেয় শিলা থেকে কেওলিন জাতীয় কর্দম তৈরি হয়েছে। এনের মান যদি 4 থেকে 5 হয় তাহলে সেখানে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যাবে, এবং এনের মান যদি সবসময়তেই 5-এর থেকে কম হয়, অর্থাৎ এই যে বৃষ্টিপাত বাষ্পীভবনের অনুপাত যে N, এর মানটা যদি 5-এর থেকে কম হয় তাহলে সেখানে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যাবে, এবং 4 থেকে 5 হলে সেখানে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যাবে। তো যাই হোক, এটা এরকমভাবে বিভিন্নজন ব্যাখ্যা করেছেন। এবং জেনি এই যে জলবায়ুর কথা বলেছিলেন, প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাক্টরগুলোর মধ্যে জলবায়ু, দ্বিতীয় হচ্ছে ভূপ্রকৃতি বা রিলিফ। ভূপ্রকৃতি অবশ্যই, কারণ ভূমির ঢাল, উচ্চতা এগুলোর উপর আবহবিকারের প্রকৃতি, হার, আবহবিকারজাত পদার্থ কতটা অপসারিত হবে সেটা ভূমির ঢালের উপর, উচ্চতার উপর নির্ভর করে। আর হচ্ছে অবশ্যই পেরেন্ট রক।
পেরেন্ট রক। জনকশিলা, তার ভেতরে খনিজ পদার্থ গ্রথন, সচ্ছিদ্রতা, গঠন, প্রবেশতা কেমন হবে তার উপরে নির্ভর করছে আবহবিকারটা কেমন হবে। তো এবার এখানে আর একটা টার্ম আসবে, সেটা হচ্ছে ডেনুডিশন, নগ্নিভবন। এটা আপনারা বলুন, ডেনুডিশন কাকে বলে, নগ্নিভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়কে এক কথায় নগ্নীভবন বলে। নগ্ন কথাটা হচ্ছে উন্মুক্ত ভূঅভ্যন্তরীণ শিলা যখন যে প্রক্রিয়ায় অপসারিত হয়ে অভ্যন্তরীণ শিলা উন্মুক্ত হয় তাকে নগ্নীভবন বলে। ভূপৃষ্ঠ উপরি শিলা যখন। একদম। ডেনুডিশন মানে হচ্ছে টু লে বেয়ার, উন্মুক্ত হয়ে পড়া। ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে, তাকে বলা হচ্ছে নগ্নিভবন। আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় এগুলো মাধ্যমে নগ্নিভবনটা সম্ভব হচ্ছে। আরেকটা টার্মের কথা বলবো, সেটা হচ্ছে টোপো সিকোয়েন্স। টোপো সিকোয়েন্স, টোপো সিকোয়েন্স কি? ভূমিক্রম। জল বিভাজিকা থেকে দুদিকে সমান দূরত্বে আবহবিকারের প্রকৃতি, আবহবিকারের হার, আবহবিকারজাত পদার্থের অপসারণের হার একই রকম হয় বলে মাটির প্রকৃতিটাও কিন্তু একই রকমের প্রায় দেখতে পাওয়া যায়। একে বলা হয় টোপো সিকোয়েন্স। একটা জলবিভাজিকা রয়েছে, একটা ওয়াটার শেড রয়েছে, সেখানে এরকম একটা ওয়াটার শেড রয়েছে, তার দুদিকে দুটো অঞ্চল এরকমভাবে বিস্তৃত, এবং দুটো জায়গাতেই দেখা যাবে কি সমান দূরত্বে একই ধরনের আবহবিকার, একই ধরনের এই যত আমরা সমান দূরত্বে, আমরা যদি এখান থেকে 5 কিলোমিটার যাই, এখান থেকে যদি 5 কিলোমিটার যাই, আমরা দেখব এই জায়গাতে আবহবিকারের পরিমাণটা, আবহবিকার যত পদার্থ সমস্ত কিছু এগুলো সেম। সেই জন্যে এখানে কিন্তু মাটির প্রকৃতিটাও একই রকম হয়। তো এইটাকে বলা হয় টোপো সিকোয়েন্স। ঠিক আছে, যেহেতু আবহবিকারের সাথে জড়িত, অবশ্যই মৃত্তিকার সাথে জড়িত এবং আবহবিকারের সাথে জড়িত, তো এই টার্মটা আমরা একটু মনে রাখবো। কি বললাম বুঝতে পেরেছেন আশা করছি? একটু জানাবেন। এটা একটা জলবিভাজিকা, ঠিক আছে, দুদিকে দুটো ঢাল রয়েছে, দুটো আলাদা ভূমিরূপ। এখানে একটা নদী বিন্যাস তৈরি হবে, জলবিভাজিকা, এবং এখানে একটা নদী বিন্যাস তৈরি হবে। তো যতটা দূরত্বে আমরা একই দূরত্বে যখন যাব, আমরা দেখব মাটির প্রকৃতিটা একই রকম, কারণ এখানে আবহবিকারের হার, আবহবিকারের প্রকৃতি, আবহবিকারজাত পদার্থ সব কিছু সমান হয়, একই রকম হয়। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? অসুবিধা থাকলে জানাবেন, বোঝা গেলে ঠিক আছে, ওকে। অসুবিধা নেই তো? না স্যার ঠিক আছে। বেশ, ঠিক আছে। তো আমরা এরপরে একবার বলুন। দেখুন, এটা একটা জলবিভাজিকা। কেন জলবিভাজিকা? কারণ এই যে উঁচু জায়গাটা রয়েছে, এটা দুটো নদীর অববাহিকাকে পৃথক করেছে উঁচু জায়গাটা দিয়ে, তো এটা একটা জলবিভাজিকা বলে। তো এই জলবিভাজিকা থেকে আমরা যদি সম দূরত্বে দুদিকে যাই, আমরা এদিকে 5 কিলোমিটার চলে এলাম, এদিকে 5 কিলোমিটার চলে এলাম, সম দূরত্বে যাচ্ছি, তো সেখানে আমরা দেখব যে এই দিকে, এই ডান দিকে বাদিকে দুদিকে কিন্তু একই রকমের মাটি তৈরি হয়েছে, একই রকমের মাটি তৈরি হয়েছে। কেন? কারণ সেখানে আবহবিকারের পরিমাণটা, আবহবিকারজাত পদার্থ, আবহবিকারের প্রকৃতি দুটোই কিন্তু সমান হয়েছে। জলবিভাজিকার দুদিকে এইটা লক্ষ্য করা যায়, জলবিভাজিকার দুদিকে একই রকম, এদিকেও যতটা আবহবিকার হয়েছে এদিকেও ততটা আবহবিকার হয়েছে, এবং যে হারে হয়েছে, এখানে ধরা যাক এটা এই অঞ্চলটা ক্ষয় পেতে 500 বছর সময় লেগেছে, এদিকটাও দেখা যাবে ক্ষয় পেতে 500 বছর সময় লেগেছে, এবং এখানকার যে প্রকৃতি, এখানকার ভূমিরূপের যে প্রকৃতি, দুটো কিন্তু একই রকম প্রায়। তো এই জিনিসটা দেখা যায়, তো এইটাকে, ঘটনাটাকে বলা হয় টোপো সিকোয়েন্স। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এবার আমরা টাইপ অফ ওয়েদারিংয়ে চলে যাব।
যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার। তো যান্ত্রিক আবহবিকারগুলো, যান্ত্রিক আবহবিকার থেকে আমরা শুরু করব। মেকানিক্যাল ওয়েদারিং, মেকানিক্যাল ওয়েদারিং, যান্ত্রিক আবহবিকার। তো যে আবহবিকারের প্রক্রিয়াটা তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষার, হিমবাহ এর প্রভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং শিলার শুধুমাত্র ভৌত পরিবর্তন হয়, তাকে আমরা যান্ত্রিক আবহবিকার বলি। এবার যান্ত্রিক আবহবিকারের কিছু কন্ট্রোলিং ফ্যাক্টর রয়েছে, কিছু নিয়ন্ত্রক রয়েছে। যান্ত্রিক আবহবিকার কতটা হবে তার কিছু নিয়ন্ত্রক রয়েছে। প্রথমত জিওলজিক্যাল স্ট্রেস। জিওলজিক্যাল স্ট্রেস বা আমরা বলতে পারি ভূতাত্ত্বিক পীড়ন। শিলার গঠন পদ্ধতি, তাপ, চাপ, কেলাস গঠন, এরকম নানান পীড়নের জন্য শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ কতটা পীড়ন তার ওপর পড়ছে, কতটা তাপ, কতটা প্রেশার, কতটা কেলাস গঠন, এইগুলো আছে শিলার মধ্যে, সেটাকে বলা হচ্ছে জিওলজিক্যাল স্ট্রেস। এটা হলো। আরেকটা হয় জিও মরফোলজিক্যাল স্ট্রেস। জিও মরফোলজিক্যাল স্ট্রেস কতটা? তো ভূমিক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের ওপরের পদার্থ অপসারিত হলে শিলাস্তরের উপর থেকে চাপটা কমে যায়, তার ফলে শিলা সংকুচিত হয় এবং প্রসারণের জন্য একটা ঊর্ধ্বমুখী চাপ দেয় এবং আবহবিকার তখন হয়। এটাকে, এই চাপটাকে উলম্ব চাপ বলে। ঠিক আছে, এটা গিলবার্ট বলেছিলেন। গিলবার্টই ওয়েদারিং কথাটা এনেছেন। তো গিলবার্ট বলছেন যে যখন কোনো শিলা ওপর থেকে চাপটা কমে যায়, ধরা যাক এরকম একটা উঁচু অংশ ছিল, সেটা বর্তমানে আর নেই, এটা পুরো সরে গেছে, তো চাপ যখন অপসারিত হয় তখন শিলাটা কিন্তু ওপরের দিকে ঠেলে ওঠার চেষ্টা করে, সংকুচিত শিলাটা প্রসারণের চেষ্টা করে। এতদিন তার উপর একটা প্রেশার ছিল, চাপ ছিল, সেটা সরে গেছে, সে কিন্তু তার স্থিতিস্থাপকতার ধর্ম অনুযায়ী আবার উপর দিকে চাপ দেবে, উলম্ব চাপ দেবে, এবং সেই চাপ দেওয়ার ফলে এই উপরে কিন্তু আবহবিকার হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে জিওমরফোলজিক্যাল স্ট্রেস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ টার্ম এইগুলো, মনে রাখবেন। আমি নোটসেও এগুলো আলাদা করে দিয়ে দেব। ঠিক আছে, নর্মাল আমরা যে ওয়েদারিংগুলো পড়ি, ঠিক আছে, তারপরেও এই যে বিশেষ বিশেষ যে টার্মগুলো, সেগুলো একটু মনে রাখবেন। এটা হলো। এছাড়া কিছু থার্মাল স্ট্রেস পড়ে, তাপের কারণে হয়, তা তাপের উপর নির্ভর করে। হাইড্রোলজিক্যাল স্ট্রেস, পর্যায়ক্রমে আর্দ্রতা, পর্যায়ক্রমে সুস্থতা, মানে শুষ্ক হচ্ছে আবার আর্দ্র হচ্ছে, শুষ্ক হচ্ছে, এই জিনিসটা কিন্তু যান্ত্রিক আবহবিকার ঘটায়। আরেকটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রেস। ক্রিস্টাল, শিলার ফাটলের মধ্যে জল বরফে পরিণত হয়, বা লবণও কিন্তু কেলাসিত হয়ে যায়, মাটির নিচে থেকে উপরে উঠে এসে কেলাসিত হয়ে যায়, তো তখনও কিন্তু সেটা একটা স্ট্রেস পড়ে। আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল স্ট্রেস। উদ্ভিদের শিকড় প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে, বিভিন্ন প্রাণী তারা গর্ত সৃষ্টি করছে শিলার ওপর, সেটা হচ্ছে বায়োলজিক্যাল স্ট্রেস, জৈবিক চাপ বা পীড়ন। তাহলে এই রকম যে স্ট্রেসগুলো, কোনোটা হচ্ছে জিওলজিক্যাল স্ট্রেস, কোনোটা জিওমরফোলজিক্যাল স্ট্রেস, কোনোটা থার্মাল, কোনোটা হাইড্রোলজিক্যাল, কোনোটা ক্রিস্টাল, কোনোটা বা বায়োলজিক্যাল স্ট্রেস, এই সমস্ত কারণে শিলার যান্ত্রিক আবহবিকারটা ত্বরান্বিত হচ্ছে। তো যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া বিভিন্নভাবে হয়। যান্ত্রিক আবহবিকারের তো একটা প্রসেস নেই, অনেক রকমের প্রসেস রয়েছে, অনেক রকমের পদ্ধতি রয়েছে যান্ত্রিক আবহবিকারের। তো একটা হচ্ছে শিলার বোঝা হ্রাসজনিত প্রসারণ, যেটা আমরা একটু আগে দেখলাম জিওমরফোলজিক্যাল স্ট্রেসের ক্ষেত্রে। শিলার তাপজনিত সংকোচন প্রসারণ, এটা একটা। তুষারের কার্যকলাপ, লবণের কারণে, এছাড়া কলিকরণ, জৈবিক প্রক্রিয়া এবং আলাদা প্রক্রিয়া। মোট 7টা পদ্ধতি আমরা বলতে পারি যান্ত্রিক আবহবিকারের পিছনে কাজ করে। তো
শিলার বোঝা লাঘবজনিত প্রসারণ, ভূপৃষ্ঠের উপরিভাগের যে শিলা সেটা ক্ষয়প্রাপ্ত হলে, অপসারিত হলে নিচের শিলাস্তরের উপর চাপ কমে যায়, তখন শিলা প্রসারিত হওয়ার চেষ্টা করে এবং প্রসারিত হয়েলেই সেটা কিন্তু ফাটল তৈরি করবে এবং স্বল্পমোচন বা এক্সফোলিয়েশনের ক্ষেত্রে এরকম জিনিসটা কিন্তু দেখা যায়। চুনাপাথরের যখন হয় সেখানে স্প্যালিং বলা হয়, চাঙড়ের আকারে শিলাটা ভেঙে যায়, তাকে বলা হয় স্প্যালিং। তো চাপ কমে যাওয়ার ফলে কিন্তু এইগুলো হয়। ঠিক আছে, চুনাপাথরে যেটা হয় সেটাকে বলে স্প্যালিং, এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। চুনাপাথরের খণ্ড খণ্ড হয়ে যায় চাপ বিমুক্তকরণের জন্য, চাপ সরে যাওয়ার কারণে সেই ঘটনাটাকে বলা হয় স্প্যালিং। তো এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। 2 নম্বর হচ্ছে তাপজনিত পরিবর্তন। বেশি তাপে শিলার আয়তন বাড়ে, তাপ হ্রাস পেলে শিলার আয়তন সংকুচিত হয়। তো এই ক্রমান্বয়ে প্রসারণ সংকোচন, তারপরে শিলার মধ্যে পীড়ন তৈরি হয়, শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তো বিভিন্নভাবে এই প্রসেসটা ঘটে। প্রথম যেটা সেটা হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন, এগুলো আপনারা জানেন, আমি একটু জাস্ট বলে দেব। ব্লক ডিসইন্টিগ্রেশন প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ। শিলা যেহেতু তাপের কুপরিবাহী, সেজন্যে সূর্যের তাপে শিলার উপরিস্তর যতটা উত্তপ্ত হয়, নিচের স্তর কিন্তু ততটা উত্তপ্ত হতে পারে না। অসমান সংকোচন প্রসারণ ঘটে এবং শিলার মধ্যে আভ্যন্তরীণ একটা পীড়ন তৈরি হয়, স্ট্রেস তৈরি হয়। তার ফলে শিলার মধ্যে অনুভূমিক এবং উলম্ব দুটোই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে উলম্ব ফাটল রয়েছে, আবার এখানে অনুভূমিক ফাটলও রয়েছে। তো এই জিনিসটা দেখতে পাওয়া যায় এবং এইটাকে বলা হয় ব্লক ডিসইন্টিগ্রেশন, প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ। আর দ্বিতীয় পদ্ধতি যেটা তাপের কারণে ঘটে সেটা হচ্ছে গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, ক্ষুদ্রকণা বিসরণ। যেসব শিলা বিষম সত্ত্ব, নানান ধরনের খনিজ সেই শিলার মধ্যে রয়েছে, আলাদা আলাদা খনিজের আলাদা আলাদা সংকোচন প্রসারণ ঘটে তাপের কারণে, তার ফলে একটা অসমান টান তৈরি হয়। একই শিলার মধ্যে যখন নানান খনিজ থাকছে, তাদের সংকোচন প্রসারণের ধর্ম আলাদা আলাদা, সুতরাং তারা এইভাবে ভেঙে যায়, ফেটে যায়, চুরমার হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এটাকে বলা হয় গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। এছাড়া এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন, এখানে কিন্তু আবার একই ধরনের খনিজ দেখতে পাওয়া যায়, একই ধরনের খনিজ, সমসত্ব শিলা, কিন্তু যেহেতু তাপের কুপরিবাহী সেজন্য উপরের অংশে দ্রুত উষ্ণ হয়, ভেতরের অংশ ততটা উষ্ণ হতে পারে না। আবার উপরের অংশ দ্রুত তাপটা ছেড়েও দেয়, ভেতরের অংশ চট করে ছাড়তে পারে না। তো এই যে অসমান পীড়ন, অসমান সংকোচন প্রসারণ, এই কারণে ব্লকের মতো এক একটা অংশ খুলে যায়, তাকে আমরা এক্সফোলিয়েশন বলি, স্বল্পমোচন। এখানে আমরা একটা বাস্তব চিত্র দেখতে পাচ্ছি, ঠিক একেবারে পেঁয়াজের খোসার মতো উপরের অংশটা কিন্তু সরে গিয়েছে, ভেতরের একটা অংশ বেরিয়ে পড়ছে। এই অংশটা আবার এক সময় ফাটল তৈরি হবে, আবার এক সময় এটা কিন্তু খসে পড়বে। তো এই ঘটনাটা ঘটে, এটাকে আমরা স্বল্পমোচন বলে থাকি, স্বল্পমোচন। বোল্ডার ক্লেভিং বা গণ্ডশিলা বিদারণ, বোল্ডার ক্লেভিং, এটা কি হয়? বোল্ডার যেগুলো ভূমির মধ্যে প্রথিত থাকে, মাটির নিচে, এই যে আমরা দেখতে পাচ্ছি একটা বোল্ডার পড়ে রয়েছে, এর উপরে কিছুটা অংশ রয়েছে, নিচে কিছুটা অংশ রয়েছে। তো নিচের অংশটা সেই অর্থে খুব একটা উষ্ণতা পাচ্ছে না, খুব একটা প্রসারিত হচ্ছে না, উপরের অংশটা কিন্তু অনেক বেশি প্রসারণ সংকোচন ঘটছে। তো এটা কিন্তু একসময় অসমান পীড়ন তৈরি করে এবং সেটা আস্তে আস্তে ফেটে যায়, আবহবিকার প্রাপ্ত হয়ে যায়। তাহলে এটাকে বলা হচ্ছে গণ্ডশিলা বিদারণ বা বোল্ডার ক্লিভিং, বোল্ডার ক্লেভিং। আর হচ্ছে ডার্ট ক্র্যাকিং, ডার্ট, এটা কি হয়?
শিলার মধ্যে বিভিন্ন ফাটলের মধ্যে ধুলো বালি ময়লা সঞ্চিত হয়ে যায়। অধিক তাপে যখন তাপটা অনেক বেশি পড়ে এই যে ময়লাগুলো রয়েছে সেটা প্রসারিত হয়ে যায়, ফাটলে একটা চাপ তৈরি করে, শিলাটা ফেটে যায়। এটাকে বলা হয় ডার্ট ক্র্যাকিং। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা চামড়া যেরকম উঠে যায় শিলার ওপর দিয়ে সেরকমটা উঠে গেছে, এটা সরে গেছে, ঠিক আছে। কোনো একটা ফাটল ছিল, এরকমভাবে ফাটল ছিল, সেই ফাটলের মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনা সঞ্চিত হয়ে পড়েছিল তারা অনেক বেশি প্রসারিত হয়ে যাচ্ছে, তারা অনেক বেশি প্রসারিত হয়ে এখানে কিন্তু চাপ তৈরি করছে। এই অংশটা তখন ফেটে যাচ্ছে, এই অংশটা ফেটে এই যে একটা লেয়ার এটা কিন্তু খুলে আসছে। তো এইখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, এই ঘটনাটা ঘটেছে, এটাকে বলা হয় ডার্ট ক্র্যাকিং, ময়লার সংস্পর্শে ভাঙন। তাহলে এটা 2 নম্বর হলো, যেটা তাপের কারণে ছিল। এছাড়া কি হয়, এছাড়া তুষার, ফ্রস্ট অ্যাকশন, উঁচু পার্বত্য অঞ্চলে বৃষ্টির জল, বরফ গলা জল শিলাস্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডাতে ফাটলে সঞ্চিত বরফ যেটা জমে যায়, জলটা বরফে পরিণত হয় এবং শিলার উপর কারণ প্রচুর চাপ দেয়। কারণ হচ্ছে আমরা জানি জল যখন জমে বরফে পরিণত হয় তখন আয়তনে কিন্তু সেটা অনেক বেশি বেড়ে যায়, ঘনত্ব কমে যায়, আয়তন অনেক বেশি বেড়ে যায়। তার ফলে শিলাস্তর যখন কোণযুক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে খণ্ডে খণ্ডে ভেঙে যায়। পর্বতের ঢাল বরাবর এই রকম সঞ্চিত ভূমিরূপকে বলা হয়, কি বলা হয় বলুন? বরফ জমার ফলে এখানে বরফ জমেছিল, জলটা বরফে পরিণত হলো, প্রচণ্ড প্রেসার দিল এখানে, আস্তে আস্তে এই জায়গাটা ফেটে যাবে এবং কোণযুক্ত এরকম কোণযুক্ত খণ্ড বেরিয়ে আসবে। তো এইগুলোকে কি বলা হয়? স্ক্রি বা ট্যালাস। স্ক্রি বা ট্যালাস বলা হয়। আর এটা হচ্ছে পর্বতের ঢাল বরাবর উপরে নিচে যেগুলো পড়ে থাকে আশপাশে সেটা। পর্বতের পাদদেশে এইগুলোই পর্বতের পাদদেশে যদি সমান্তরালভাবে সঞ্চিত হয়ে যায় পর্বতের পাদদেশে নিচে, তখন আবার তার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পরপর পরপর একটার পর একটা সমান্তরালে পর্বতের পাদদেশে যদি সঞ্চিত হয়ে যায় তখন তাকে বলা হয় ফেলসেনমার বা ব্লকস্পেড। ফেলসেনমার বা ব্লকস্পেড। তাহলে এইটা হচ্ছে, এই দুটো টার্ম কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা জিজ্ঞাসা করা হয়। এগুলো স্কি ট্যালাস কি, ফেলসেনমার, ব্লকস্পেড একই জিনিস, উপাদানটা একই, ঘটনাটা একই, শুধুমাত্র কোথায় সঞ্চিত হচ্ছে তার উপরে ডিপেন্ড করে এটাকে বলা হয়, নামগুলো আলাদা আলাদা দেয়া হয়। এটা হলো এরপরে যে পদ্ধতি সেটা হচ্ছে সল্ট ওয়েদারিং, লবণ আবহবিকার। সল্ট ওয়েদারিং কি? শুকনো অঞ্চলে কৈশিক প্রক্রিয়াতে মাটির নিচে থেকে ভৌমজল ওপর দিকে ওঠে, যার সাথে লবণ দ্রবীভূত হয়ে ওপর দিকে ওঠে, তো জলটা উপরে উঠে বাষ্পীভূত হয়ে যায় এবং লবণটা কিন্তু স্ফটিক তৈরি করে, কেলাস তৈরি করে। তো সেই লবণটা যখন কেলাস তৈরি করছে তখন আয়তনে বাড়ছে, তখন কিন্তু প্রচণ্ড চাপের সৃষ্টি করে, শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আবার যদি ছোট ছোট গর্ত থাকে সে গর্ত বড় হয়ে যায়, মৌচাকের মতো শিলাপৃষ্ঠ তৈরি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। লবণের ক্ষেত্রে এরকম ছোট 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 গর্ত শিলার মধ্যে একটা দেখা যাবে, এরকম শিলার মধ্যে এরকম গর্ত তৈরি হয়েছে লবণের কেলাসের কারণে। তো একটু ছোট যে গর্তগুলো তাকে বলা হয় অ্যালভিওল। অ্যালভিওল। আর একটু বড় যে গর্ত তাকে বলা হয় ট্যাফেফানি।
অ্যালভিওল ট্যাফিফানি। অ্যালভিওলটা ছোট, মোটামুটি 100 মিলিমিটারের মধ্যে যদি হয়, 50 মিলিমিটারের মধ্যে যদি হয়, আর ট্যাফিফানিটা 50 থেকে 100 মিলিমিটার। তাহলে সল্ট ওয়েদারিং হলো। আর হচ্ছে স্ল্যাকিং। কলিকরণ। সমুদ্র উপকূলে জোয়ার হয়, ভাটা হয়, জোয়ার হয়, ভাটা হয়, শুষ্ক হয়, আর্দ্র হয়, শুষ্ক হয়, আর্দ্র হয়, এটা চলতে থাকে শিলার উপরে। তো শিলার মধ্যে একটা অসমান টান তৈরি করে। আর্দ্র শুষ্ক ক্রমান্বয়ে যদি হয়, তখন কি হবে, শিলার স্তরটা একটা টান সৃষ্টি হবে, অসমান টান সৃষ্টি হবে, শিলাটা খণ্ড খণ্ড হয়ে ভেঙে যাবে। তো এটা মূলত সমুদ্র উপকূলেই দেখতে পাওয়া যায়, কারণ জোয়ার ভাটার প্রকোপ সমন্বিত যে এলাকা সেটা সমুদ্র উপকূল। তো কলিকরণ প্রক্রিয়া বা স্ল্যাকিং। এছাড়া বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, এটা আপনারা জানেন যে গাছের শিকড় হোক, কিছু উইপোকা, বিভিন্ন রকমের যারা মাটিতে বসবাসকারী যেসব প্রাণী রয়েছে, তারা মাটিতে গর্ত সৃষ্টি করে বসবাস করে এবং আবহবিকারটা হয়। আর কিছু আদার্স প্রসেস আছে, অন্যান্য প্রক্রিয়া আছে, যেখানে মরু অঞ্চলে যদি হঠাৎ বৃষ্টিপাত হয়, প্রচণ্ড উত্তপ্ত শিলাস্তর হঠাৎ সংকুচিত হয়ে পড়ে এবং ভেঙে যায়। দাবানল। দাবানল কিন্তু টেম্পারেচার অনেক বেশি হয়, শিলারাশির ওপরে তাপ অনেক বেশি, নিচে শিলাস্তর সেই অর্থে উত্তপ্ত হয় না, সেখানে চিড় ধরাতে সাহায্য করে। বা উল্কাপিণ্ড সংঘর্ষ হোক, এই সমস্ত কারণে শিলাস্তর কিন্তু ফাটল হয়। যান্ত্রিক আবহবিকার। তাহলে 7টা আলাদা আলাদা প্রসেস আমরা দেখলাম যেভাবে যান্ত্রিক আবহবিকারগুলো হয়। এবার আমরা রাসায়নিক আবহবিকারে চলে আসব, কেমিক্যাল ওয়েদারিংয়ে চলে আসব। তো বিভিন্ন যে বায়ুমণ্ডলীয় উপাদান রয়েছে, জল, জলীয় বাষ্প, বরফ, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো এবং উদ্ভিদ প্রাণীর প্রভাবে কিছুটা শিলা যখন রাসায়নিকভাবে বিয়োজিত হয়, রাসায়নিক গুণ পরিবর্তিত হয়ে যায়, তাকে আমরা রাসায়নিক আবহবিকার বলি। এখন রাসায়নিক আবহবিকারের নিয়ন্ত্রক কী রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে হাইড্রোজেন আয়ন কতটা রয়েছে, হাইড্রোজেন আয়নের পরিমাণ কতটা রয়েছে। পিএইচ দিয়ে প্রকাশ করা হয়, আমরা জানি পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন আয়ন, পিএইচ, হাইড্রোজেন আয়ন কতটা রয়েছে। তো বিভিন্ন শিলার দাব্রতা, শিলাটা দ্রবীভূত হবে কিনা সেটা কিন্তু জলের মধ্যে কতটা পিএইচ রয়েছে সেটার উপর নির্ভর করে। যে সমস্ত শিলাতে লোহার পরিমাণটা একটু বেশি রয়েছে, সেগুলো যদি দেখা যায় পিএইচের মানটা 8-এর বেশি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু অনেক বেশি দ্রুত সেটা দ্রবীভূত হয়ে যাবে, তার দ্রাব্যতাটা অনেক বেশি বেড়ে যাবে পিএইচের মানটা বাড়ার সাথে সাথে। তো এরকম বিভিন্ন খনিজ তারা কতটা দ্রবীভূত হবে সেটা পিএইচের মানের উপর নির্ভর করে, বা পিএইচের মান মানে হচ্ছে দ্রবণের মধ্যে কতটা হাইড্রোজেন আয়ন রয়েছে। পিএইচের ফুল ফর্মটা কি, পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন আয়ন, পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন আয়ন। এটা একটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, বা যেটাকে বলা হয় রেডক্স পোটেনশিয়াল, রেডক্স পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়াল। কোনো পদার্থের জারিত হওয়া বা বিজারিত হওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয় রোডেক্স পোটেনশিয়াল, রোডেক্স প্রবণতা। তো এটা আবার পিএইচের মান বাড়লে এর মানটা কিন্তু কমে, বিপরীত সম্পর্ক রয়েছে জারণ বিজারণের পরিমাণ। তো জাস্ট এটা একটু জেনে রাখবেন, রোডেক্স পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়াল কাকে বলা হয়। তো কোনো পদার্থের জারিত বা বিজারিত হওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয় রোডেক্স পোটেনশিয়াল। এটা হলো। আর 3 নম্বর হচ্ছে আয়নিক পোটেনশিয়াল। কোনো দ্রবণে
যে আয়ন থাকে সেদিকে জলকণাকে আকর্ষণ করে, জল শোষণের প্রবণতা বেড়ে যায়। কোনো দ্রবণের মধ্যে যে আয়নগুলো থাকে সেদিকে জলকণাকে আকর্ষণ করে এবং জল শোষণের প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। যত বেশি জল শোষিত হবে তত কিন্তু শিলা মধ্যেকার অংশটা দুর্বল হবে, সেটা কিন্তু ধীরে ধীরে রাসায়নিকভাবে আবহবিকার প্রাপ্ত হবে। তো এটাকেই বলা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল। এবার রাসায়নিক আবহবিকারের যে কমন প্রসেসগুলো রয়েছে আমরা জানি, অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস, দ্রবণ এবং জৈবিক রাসায়নিক কিছু আবহবিকার আছে। বিভিন্ন জীব তারা বিভিন্ন রাসায়নিক পদার্থ নির্গত করে এবং সেখান থেকে শিলাটা পরিবর্তিত হয়। তো অক্সিডেশন বা জারণ, জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে, লোহাযুক্ত শিলা খনিজের সাথে জল সেখানে সম্পৃক্ত হয়ে যায়, রাসায়নিক অক্সিজেনের বিক্রিয়া হয়, যে ঘটনাটাকে আমরা জারণ বলি বা অক্সিডেশন বলি। লোহার উপরে হলদে বা বাদামি রঙের একটা নতুন যৌগ তৈরি হয়, লোহার মধ্যে মরচে পড়ে, তো এটাকে জারণ বলা হয়। এবং জারণ প্রক্রিয়াতে যেটা জারিত হয় যে লোহাটা, সেটা হচ্ছে ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড সেখান থেকে জল যুক্ত হয়, তার মধ্যে অক্সিজেন যুক্ত হয় এবং সেখান থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয়। ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয়, যেটা কিনা অনেক বেশি সহজে ভঙ্গুর হয়ে যায়। তো এটা খুব সিম্পল একটা বিক্রিয়া, এগুলো আপনারা কম বেশি জানেন। এর আরেকটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া বা রিডাকশন। শিলার মধ্যে যেসব ছিদ্র রয়েছে সেগুলো অনেক সময় তার মধ্যে জল চলে আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেড়ে যায়, যার ফলে অক্সিজেনটা টোটালি অপসারিত হয়ে যায়। এবার অক্সিজেন যখন থাকছে না, অক্সিজেনের অভাবে শিলার মধ্যে বিজারণ প্রক্রিয়াটা হয়, শিলার যে কাঠিন্য সেটা কমে যায় এবং শিলা এক সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তো ফেরিক অক্সাইড বা যেটা লোহাযুক্ত যে শিলা, ফেরিক অক্সাইড, তার সাথে হাইড্রোজেন যদি যুক্ত হয়, সেখান থেকে সেটা ফেরাস অক্সাইড আর জল এটাতে ভেঙে যায়। অর্থাৎ এখানে জারণের বিপরীত প্রক্রিয়া এখানে ঘটছে। অক্সিজেন এখানে কিন্তু থাকছে না, অক্সিজেনের কোনো ক্রিয়া বিক্রিয়া এখানে নেই এবং সেই অক্সিজেনের অভাবে এই বিজারণ প্রক্রিয়াটা কিন্তু ঘটে, শিলাটা আস্তে আস্তে ভেঙে যায়। তো অক্সিডেশন এবং রিডাকশন দুটো ঘটছে একই সাথে, এটা একটা প্রসেস। এছাড়া কার্বনেশন, এটা আমরা জানি প্রত্যেকে যে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড সেটা জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2O, CO2 কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে H2CO3 তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে এবং সেই কার্বনিক অ্যাসিড চুনাপাথরের ওপর বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করে, CaCO3টাকে CaHCO3 এর হোল 2তে পরিণত করে, তার ফলে সেটা কিন্তু ভেঙে যায়, দ্রবীভূত হয়ে যায়। এটা কার্বনিক অ্যাসিড তৈরি হলো, সেটা ক্যালসিয়াম কার্বনেট, চুনযুক্ত যে শিলা তার সাথে যুক্ত হয়ে CaHCO3 এর হোল 2 তৈরি করছে, তার ফলে এটা কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হচ্ছে এবং যেটা কিনা চট করে গলে যাচ্ছে। আর হচ্ছে হাইড্রেশন, জল যোজন। জলের অণুটা খনিজের যে কেলাস কাঠামো তার মধ্যে জলটা ঢুকে যায়, প্রবেশ করে যায় জলের অণুটা, শিলা নরম হয়ে যায় এবং এক সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এইটা হচ্ছে হাইড্রেশন।
জলযুক্ত হচ্ছে, জলের অণুটা কিন্তু খনিজের কেলাসের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার হাইড্রোলিসিস, হাইড্রেশন আর হাইড্রোলিসিসের মধ্যে কী তফাৎ? হাইড্রোলিসিসের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন, এই দুটো আয়ন থাকে। খনিজ এবং জলের অণু একসাথে বিয়োজন প্রক্রিয়া অংশ নেয়, যেটাকে বলা হচ্ছে হাইড্রোলিসিস, আর্দ্র বিশ্লেষণ। কেন? কারণ এই যে আয়নে ভেঙে যাচ্ছে, এটা হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন, এই দুটো আয়নে ভেঙে যাচ্ছে। ফেলস্পার বা অভ্র, এর উপরে সবথেকে বেশি হাইড্রোলিসিসটা কাজ করে। তো এখানে কিন্তু হাইড্রেশনটা, জলের অণুটা প্রবেশ করে যাচ্ছে, খনিজের অণুর মধ্যে ঢুকে যাচ্ছে সরাসরি, আর হাইড্রোলিসিসের ক্ষেত্রে জলটা কিন্তু হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়নে ভেঙে যাচ্ছে। এই তফাৎটা মনে রাখবেন। আর হাইড্রোলিসিসটা কিন্তু সাধারণত ফেলস্পার আর অভ্র এর উপরে বেশি কার্যকরী হয়। এটা হলো। আর বাকি দ্রবণ আমরা জানি, জলে শিলা যদি সরাসরি দ্রবীভূত হয়ে যায় সেটাকে বলা হচ্ছে দ্রবণ। সৈন্ধব লবণ, জিপসাম, সালফেট, এগুলো জলের সংস্পর্শে এলেই তারা গলে যায়, দ্রবীভূত হয়ে পড়ে, শিলা রাসায়নিক পরিবর্তন হয়। এবার জৈবিক যে রাসায়নিক আবহবিকার, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটা হচ্ছে চিলেশন। চিলেশন কি এটা বলতে পারবেন? চিলেশন কাকে বলে? কিছু পদার্থ থাকে যেগুলো আঠার মতো শিলার উপরে আটকে যায়। এগুলো বিভিন্ন যে প্রাণী উদ্ভিদ রয়েছে তাদের শরীর থেকে জৈব রাসায়নিক প্রক্রিয়া থেকে কিছু জৈব রাসায়নিক পদার্থ বেরিয়ে আসে। ক্যাটায়নযুক্ত যে জৈব রাসায়নিক পদার্থ, সেই পদার্থটাকে প্রথমত চিলেট বলে, চিলেট। এবার সেইটা শিলার মধ্যে অংশটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা আছে, রাসায়নিকভাবে ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। তো এইটাকেই বলা হচ্ছে চিলেশন। জৈব অ্যাসিড, আমরা যদি এক কথায় বলতে চাই, চিলেশন হচ্ছে প্রক্রিয়াটাকে বলা হয় চিলেশন প্রক্রিয়া, যেটা কিছু প্রাণী উদ্ভিদের শরীর থেকে নিঃসৃত এমন একটা পদার্থ যেটা শিলাকে দ্রবীভূত করে দেয়, শিলাকে ভেঙে দেয়, কারণ এটা একটা অ্যাসিড, একটা জৈব অ্যাসিড। বিভিন্ন মস, লাইকেন, শ্যাওলা এদের দেহ থেকে বেরোয়, অ্যালগি থেকে বেরোয় শিলার উপরে। তো আস্তে আস্তে সেটা শিলাটাকে রাসায়নিকভাবে ক্ষয় করে দেয়। তো এই হচ্ছে পুরো প্রসেস। তো এটা কিন্তু জৈব রাসায়নিক পদ্ধতি। আর একটা হচ্ছে সরাসরি জৈবিক আবহবিকার, সেখানেও যান্ত্রিক আর জৈব রাসায়নিক দুটোর আলাদা করে আমরা বলতে পারি হয়। তো এগুলো হলো। এবার যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকারের ফলে বিভিন্ন ধরনের কিন্তু ভূমিরূপ তৈরি হয়, এবং রাসায়নিক আবহবিকার ফলেও কিন্তু বিভিন্ন ভূমিরূপ তৈরি, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু টার্ম আছে, এগুলো একটু জিজ্ঞাসা করব, আপনারা একটু যতগুলো জানেন একটু বলবেন। প্রথমত হচ্ছে রেগোলিথ। রেগোলিথ কাকে বলে? আবহবিকার ফলে সৃষ্টি শিলার জন্য কি? আর একটু স্পষ্ট করে বলুন বা আরেকবার বলুন। আবহবিকার ফলে সৃষ্টি শিলার জন্য কি রেগুলিত বলে? হ্যাঁ, শিলাচূর্ণ যখন স্তূপাকারে সঞ্চিত হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ শিলা, সেখানেই সেটা সঞ্চিত হয়ে থাকছে, তাকে বলা হচ্ছে রেগোলিথ। আর স্বল্পমোচন গম্বুজ, যেটা আমরা একটু আগে চিত্রে দেখলাম, একদম বাস্তব একটা গম্বুজের মতো শিলা, যেটা কিনা এক্সফোলিয়েশনের কারণে হয়েছে, স্বল্পমোচনের কারণে হয়েছে, তাকে বলা হয় এক্সফোলিয়েশন ডোম। এক্সফোলিয়েশন ডোম। আচ্ছা, ইনসেলবার্জ। ইনসেলবার্জ কাকে বলবো আমরা? মরু অঞ্চলে বার্ধক্য পর্যায়ে যখন হচ্ছে অনুচ্চ কঠিন শিলা গঠিত ভূমিরূপকে বলা হচ্ছে ইনসেলবার্জ। ইনসেলবার্জটা
কে প্রথম এই ভূমিরূপটা পর্যবেক্ষণ করেছিলেন? বিজ্ঞানী প্যাসেজ। না, আমি বললাম কে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। নামকরণ করেছেন পাসার্জ। এটা ভূমিরূপটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ওয়ালথার বর্নহার্ডাট। ঠিক আছে, প্রথম পর্যবেক্ষণ করেন। আর যদি বলা হয় নামকরণ কে করছেন এরকম ভূমিরূপকে, অনুচ্চ টিলা, গোলাকৃতি অনুচ্চ টিলা, তাকে বলা হচ্ছে ইনসেলবার্জ। ঠিক আছে, এবার এইখান থেকে যখন এর উচ্চতাটা আর একটু কম হচ্ছে, মস্তক দেশটা গোলাকৃতি হচ্ছে, তখন তাকে আমরা বলছি বর্নহার্ডাট। ঠিক আছে, মস্তক দেশ গোলাকৃতি হলেও সেটা কিন্তু বর্নহার্ডাট বলা হয়। বর্নহার্ডাট। কালাহারি মরুভূমি, অস্ট্রেলিয়া মরুভূমি, এখানে কিন্তু এই ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এটা হলো। আরেকটা হচ্ছে আনলোডিং ডোম। আনলোডিং ডোম বা এটাকে এক্সপোলিয়েশন ডোম বলা হয়। ওপরের শিলাস্তর অপসারিত হচ্ছে, নিচের শিলাস্তর চাপমুক্ত হয়ে চাপ হ্রাসজনিত কারণে যে গম্বুজাকৃতি ভূমিরূপ, এটাও বাইরে থেকে একই রকম দেখতে হয় চাপ হ্রাসের কারণে, তো এটাকে বলা হয় গম্বুজাকৃতি। আনলোডিং ডোম যেহেতু চাপ হ্রাসের কারণে হচ্ছে। আরেকটা ভূমিরূপ হচ্ছে কেনস্প্রাং। কেনস স্প্রাং, এটা কি? বিভিন্ন যে বোল্ডার তাপের কারণে অসংখ্য খণ্ড বিখণ্ড যখন হয়ে যাচ্ছে, একটা বোল্ডার রয়েছে, তার আশপাশে প্রচুর খণ্ড বিখণ্ড এরকম একটা বোল্ডার, সেটা হয়ে যাচ্ছে অনেকগুলো খণ্ডে, এই ডিভিশন এরকম হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে কেনস স্প্রাং। এছাড়া কচ্ছপের পিঠের মতো দেখতে হয় কিছু বোল্ডার, সেটাকে টর্টোয়েজ সেল বোল্ডার বলা হয় কচ্ছপের পিঠের মতো দেখতে হলে। স্কি বা ট্যালাস, যেটা সেটা বললাম যে বরফের ক্রিয়ার কারণে তীক্ষ্ণ খণ্ড খণ্ড টুকরো পাথরের তৈরি হচ্ছে, সেটাকে স্কি বা ট্যালাস বলা হচ্ছে। আরেকটা ভূমিরূপ হচ্ছে হোডু। বৈষম্যমূলক আবহবিকার হচ্ছে এবং এরকম দণ্ডের মতো এক একটা টুকরো টুকরো অংশ দাঁড়িয়ে রয়েছে, স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে, তাকে বলা হচ্ছে হুডু। ঠিক আছে, হুডু স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকলে তাকে বলা হচ্ছে হুডু। টরটা আমি বলেছিলাম শিলা ক্ষেত্রে টর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ। টরটা বলুন তো, টর কি? টর কাকে বলে? বা কোন ধরনের শিলার ক্ষেত্রে এটা হয়, দেখতে পাওয়া যায়? গ্রানাইট শিলার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গ্রানাইট শিলা দেখা যায়, কিন্তু টর জিনিসটা কি? গ্রানাইট শিলা যখন ফাটল অধিযুক্ত হয় আবেগের ফলে তার উপরে যখন উচ্চভূমিকে বলা হচ্ছে টর। হ্যাঁ, মানে কঠিন শিলা এবং কোমল শিলা গঠিত অঞ্চল, গ্রানাইট শিলা গঠিত অঞ্চল। তো কোনো একটা সময় সেটা এরকম শিলাস্তর হিসেবে ছিল, ভেতরে কঠিন শিলাস্তর, এরকম কঠিন শিলাস্তর এইভাবে অবস্থান করত। তো কোনো এক সময় দেখা যাচ্ছে এই যে উপরের পুরো অংশটা, এরকম অংশটা ছিল, এটা শিলাস্তর এইভাবে ছিল। তো উপরের যে কোমল শিলাস্তর সেটা অপসারিত হয়ে এইরকম ভূমিরূপ যখন অবস্থান করছে অবশিষ্টাংশ, তখন তাকে বলা হচ্ছে টর।
আচ্ছা, ইচ প্লেন বা চাঁচন তল কাকে বলা হয়? ইচ প্লেন এক বা একাধিক গভীর আবহবিকার এবং আবহবিকারজাত যে পদার্থ রেগোলিত সেটা সম্পূর্ণভাবে অপসারিত হয়ে যাচ্ছে এবং যে সমতল পৃষ্ঠ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে চাঁচনতল বা ইচ প্লেন। ইচ প্লেন শব্দটা কে ব্যবহার করেছিলেন? ওয়েল্যান্ড। ই জে ওয়েল্যান্ড। কিছুই না, জাস্ট ওপরের যে লেয়ার আবহবিকারের কারণে সম্পূর্ণভাবে অপসারিত হচ্ছে, যে সমতল পৃষ্ঠ তৈরি হচ্ছে তাকে বলা হয় চাঁচনতল, ইচ প্লেন। ওয়েল্যান্ড এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এগুলো যান্ত্রিক আবহবিকারের কারণে সৃষ্ট ভূমিরূপ। আর রাসায়নিক আবহবিকারে স্যাপ্রোলাইট। স্যাপ্রোলাইট কি? রাসায়নিক আবহবিকারের কারণে বিয়োজিত চূর্ণ বিচূর্ণ যে শিলা সেটা উৎপত্তি স্থানে যদি পড়ে থাকে তাকে বলা হয় স্যাপ্রোলাইট। ডেজার্ট ভার্নিস। ডেজার্ট ভার্নিস মরু অঞ্চলে কোয়ার্টজ শিলাখণ্ড বোল্ডারের ওপরে রাসায়নিক আবহবিকা যদি হয় তার উপরে একটা চকচকে আস্তরণ পড়ে চকচক করে, সেটাকে বলা হয় ডেজার্ট ভার্নিস, মরু ভার্নিস। প্যাটিনা। আবহবিকা রাসায়নিক হলে শিলার ওপরের অংশ অনেকটা পরিবর্তিত হয়ে যায়। শিলার রন্ধ্র, রং, প্রবেশ্যতা পরিবর্তিত হয়ে যায়, একে বলা হয় প্যাটিনা। সাধারণত যদি দেখা যায় যে বোল্ডারের ওপর থেকে লিচিং পদ্ধতিতে সিলিকাটা আলাদা হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হয় প্যাটিনা। হানিকম্ব। আবহবিকা শিলাতে আয়রন অক্সাইড পূর্ণ হলে হানিকম্ব বলে। শিলার ফাটলের মধ্যে আয়রন অক্সাইড পূর্ণ হলে তাকে হানিকম্ব বলে। বক্সাইড রেসিডুয়াল, সিলিকা অপসারিত হয়ে যায় লিচিং পদ্ধতিতে, ফেলসপাত থেকে সিলিকা অপসারিত হয়ে, তাকে বলা হয় বক্সাইড রেসিডুয়াল। নিকেল রেসিডুয়াল, নিকেলের যদি সঞ্চয় দেখতে পাওয়া যায় রাসায়নিক আবহবিকারের ফলে তাকে নিকেল রেসিডুয়াল বলে। তো এই যে টার্মগুলো, এই টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ টার্ম। সাধারণ যে আবহবিকারের বিষয়টা সেটা আপনারা কম বেশি জানেন বা সেটা দীর্ঘ সময় ধরে আপনারা চর্চা করে এসেছেন, কিন্তু এছাড়াও আরও যে বিভিন্ন টার্মগুলো আলোচনা করলাম এবং বিভিন্ন যে বিষয়গুলো আলোচনা করলাম, যিনি যে আবহবিকারের নিয়ন্ত্রক কিসের কিসের কথা বলেছেন, ওয়েনাটের যে ফর্মুলাটা রয়েছে সেটা, টোপোসিকোয়েন্স থেকে শুরু করে নানা রকমের যে টার্ম, সেই টার্মগুলো কিন্তু খুব ভালো করে পড়বেন। এই জায়গাতে অনেক প্রশ্ন হওয়ার সুযোগ রয়েছে, জায়গা রয়েছে। জিওমরফোলজি প্রথম থেকে একদম ধরে ধরে নানান ধরনের যে ভূমিরূপ, কোথায় কি নামে পরিচিত, কাকে কি বলা হয় বা কোন ভৌগোলিক সেই নামকরণ করেছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে আমরা যেহেতু MCQ বেস নেট সেট পরীক্ষাতেই পাই, তো সেখানেও দেখবেন এরকম ধরনের প্রচুর প্রশ্ন এসেছে। তো এভাবে আপনারা পড়ুন। আপনাদের মক টেস্টের কোয়েশ্চেন আমি আজকে দেব, আপনারা সময় মতো বসে পরীক্ষাটা দেবেন। একদম পরীক্ষা দেওয়ার মাইন্ডসেট নিয়ে, মানে ঠিক যেমন ফাইনাল এক্সামটা দেবেন সেই মাইন্ডসেট নিয়ে পরীক্ষাটা দেবেন, তবে কিন্তু পুরো বেনিফিটটা পাবেন। মক টেস্টের ক্ষেত্রেও সাধারণ যেটা আমি ডেলি নিচ্ছি সেই মক টেস্টের ক্ষেত্রেও এখানে একই রকম ব্যাপার। আপনারা কিন্তু এটা মাথায় রেখে পরীক্ষাটা দেবেন, সিরিয়াসলি দেবেন, ওএমআর সিটের ওপর দেবেন, কোয়েশ্চেন দেখে দেখে টাইম ধরে পরীক্ষাটা কিন্তু দেবেন। ঠিক আছে? আর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে আপনাদের
আমি গ্রুপে শেয়ার করেছিলাম ইমেজটা, ভ্যাকেন্সির জন্য আসছে না। এবার কেউ বলছে দুটো পরীক্ষা হবে আলাদা, কেউ বলছে একটাই হবে। তো সেটা নিয়ে আমাদের জল্পনা করে কিছু লাভ নেই। যদি দুটো হয় তাহলে দুটো সুযোগ পাওয়া যাবে, সেটা অনেক বেশি বেটার। বা সেটা অনেক সিট সংখ্যাটাও যদি সেইভাবে আপডেট হয়ে আসে সেটা অনেক বেটার। তো আপনাদের কাজ হচ্ছে পড়ে যাওয়া। টেট হবে কি পিটি হবে ইত্যাদি ইত্যাদি নানা রকম জল্পনা করে কিছু লাভ নেই। আপনারা অ্যাটেন্টিভলি 100% নিজের দিয়ে পড়াশোনা করতে থাকুন, মক টেস্ট দিতে থাকুন, রেগুলার ডিসকাশান করুন, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করুন, এটা আপনাদের কাজ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।